আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদের সাজা। আরো কঠোর দণ্ড না হওয়ায় অসন্তুষ্ট স্বজন সহপাঠী। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষে প্রার্থী জয়ী, একটিতে জামায়াতের ভোট বর্জন। পরাজয় জেনেই অনিয়মের অভিযোগ, মন্তব্য বিএনপি। দলীয় প্রতীকে ভোটের বিধান বাদ দিয়ে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন নির্বাচন বিল পাস, সংসদে বিরোধী দলের ওয়াকআউট। দেশে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ৫ জেলায় প্রাণ গেছে আরো ১০ শিশুর, আতঙ্কিত অভিভাবকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরের ২ পুলিশ কর্মকর্তাকে ফাঁসি, ৩ পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ ৫ জনকে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ২। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন, তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা ১২টার পর এজলাসে ৬ আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সংক্ষিপ্ত রায়ে আবু সাইদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এছাড়া যাবজ্জীবন সাজা দেওয়া হয় রংপুর পুলিশের সাবেক ৩ কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাইদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় ১০ বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ ৫ জনকে দেয়া হয় ১০ বছরের কারাদণ্ড। বাকি ২০ আসামিকে ৩ থেকে ৫ বছরের মেয়াদে সাজা দেওয়া হয়। প্রত্যেক আসামির অপরাধ বিবেচনায় সাজা দেওয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, তাদের মক্কেলরা এই রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, সাজার বিরুদ্ধে করবেন আপিল। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় ১ বছর ৯ মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাইদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর যাদের বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আর ঘোষিত ফলাফল অনুযায়ী উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১,৩৩,৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আব্দুর রহমান সোহেল পেয়েছেন ৫৭,৯৫৯ ভোট। নির্বাচনে অপর প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার ভোট পেয়েছেন ফুলকপি প্রতীকে সর্বমোট ৫২৬টি। শেরপুর ৩ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৬৬,১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭,০৫১ ভোট। ১,২৫,০৬৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫২.১৯%। এর আগে শেরপুর ৩ আসনের নির্বাচন শেষ হয় ধাওয়া, পাল্টা ধাওয়া, জাল ভোটের অভিযোগ আর জামায়াতের প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে। ভোট শেষ হবার ১.৫ ঘন্টা আগে নির্বাচন বয়কট করে জামায়াতের প্রার্থী বলেন, সুষ্ঠু ভোট হলে তিনি জয় পেতেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন বিএনপি প্রার্থী। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ২ মাস পর স্থগিত থাকা শেরপুর ৩ আসনে ভোটের আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কেন্দ্রমুখী ছিলেন ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পরেই বিভিন্ন কেন্দ্রে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। মামদামিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি জামায়াতের ২ পক্ষের মধ্যে হয়
হাতাহাতি। আর শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি সমর্থকদের। অনেক কেন্দ্রে সংসদে পাশ হওয়া বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করেছে জামায়াত সহ বিরোধী দলগুলো। এদিন সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল 2026। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এর আগে 2009 সালের আইন পুনঃপ্রচলন করতে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। এই বিলের বিরোধিতা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা সরকারি বেঞ্চে আছেন 24 জুলাইয়ের আগে হলে তারা এই বিল পাশের বিরোধিতা করতেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ হয়েছে। এই বিলের ব্যাপারে আপত্তি জানান সংসদ সদস্য আক্তার হোসেন। বলেন, এই পদক্ষেপ বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, জেলা পরিষদ সংশোধন সহ আরো বেশ কয়েকটি বিল পাশ হয় জাতীয় সংসদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডি কেম্পির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদীয় গণতন্ত্রের উপসর্গ নিয়ে রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট মেডিকেলে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 4 শিশুর প্রাণ গেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেওয়া, ঠিক মতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। আশেপাশের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। এর মধ্যে 2 জনের বাড়ি কুষ্টিয়ায়, 1 জন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল 60 জনের। তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারগুলো। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে 2 এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 1 শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। এদিকে পঞ্চম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে জ্বালানি তেলের সংকটের প্রভাব। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট। দীর্ঘ সময় অপেক্ষায় বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব জানান, আগামী 2 মাসে পেট্রোল ও অক্টেনের কোনো সংকট হবে না। উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাকবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, এই টোকেন পাম্পের কেউ দেয়নি। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়